প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয়জন এবং বলতে পারেন আমার গুরুজন ফরদ মজহার, যার কোনো পরিচিতির দরকার নেই। ফরদ ভাই, আপনাকে স্বাগতম। আপনি আমার চ্যানেলকে সম্মানিত করেছেন এবং আজকে আমার জন্য খুবই আনন্দের দিন। এবং আমার মনে হয় আমার দর্শক পাঠক সবাই জানেন যে আপনার সাথে আমার যে সম্পর্ক, আপনার যে স্নেহ প্রশ্রয় এবং আপনার যে মেন্টরিং পেয়েছি, যার ফলে যেটুকু শেখা, যেটুকু জানা রাজনীতি, সমাজ, দর্শন সম্পর্কে, সেটা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি যে সেটা গুরু হিসাবে আপনার কাছ থেকেই পাওয়া, আপনার কাছ থেকেই জানা। আমি একটু পিছনে ফিরে যাই ফরদ ভাই, এটা একটু আমার জানারও ইচ্ছা আছে, আপনার সাথেও কথা বলার প্রয়োজন ছিল, তো আমরা দর্শকের সামনেই এটা আলাপ করে নিই। ধরেন এই যে প্রেসিডেন্সের সরকার, তার যে মিনিস্ট্রিগুলো, এগুলো তো ফাংশন করছে না ঠিক মতো, কোনোটাই ফাংশন করছে না ভালোভাবে। তো এই এবং উপদেষ্টাদের কার্যক্ষমতা সবকিছু নিয়েই মানুষের মনে প্রশ্ন আছে। এই উপদেষ্টা পরিষদটা কিভাবে গঠিত হলো, কারা সিলেক্ট করলো, কোন পদ্ধতিতে এটা তৈরি হলো, এটা আপনার কি কোনো ধারণা আছে বা জানা আছে? আমি যা বাইরে থেকে দেখেছি, এটা জাস্ট হ্যান্ডপিক, একজন কি দুজন ব্যক্তির পছন্দের ভিত্তিতে এটা হয়েছে, ঠিক আছে। আমার সেখানে রাজনৈতিক দলগুলোর কোনো পার্টিসিপেশন ছিল না। কিছু কিছু ক্ষেত্রে প্রথম দিকে 3টা লিস্টে, যতটুকু আমার জানা, 3টা তালিকা এই উপদেষ্টা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে আপনার এসেছিল। একটা সেনাবাহিনীর তরফ থেকে, একটা রাজনৈতিক দলের তরফ থেকে, একটা ছাত্রদের তরফ থেকে। এখন এই লিস্ট থেকে কে কোন লিস্টে ছিল এটা জানার মানে এটা আলোচনা করার দরকার নেই। ওখান থেকেই পছন্দ অপছন্দ হয়েছে, কিন্তু এই পছন্দটা কিন্তু যে একটা যে ভারসাম্যহীন হয়ে গেছে, এই যে এখন যে লোকে বলতেছে এটা একটা চিটাগাং পরিষদ হয়ে গেছে, আমি বলি এনজিও গ্রাম। ঠিক আছে, আমি এটা খারাপ আমি ইচ্ছা কথা সেটা না। আপনার এনজিওতে থাকলে তার খারাপ কিছু হবে না। আপনি তো যেটা বলছেন যে আসলে দরকার ছিল যেখান থেকে নেই না কেন, যাদের একটা পলিটিক্যাল বিচক্ষণতা থাকে এবং এরপরে সরকারকে সহায়তা করতে পারে এবং তাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা ওঠা বসা, একটা বোঝাপড়া থাকে। আপনি কিন্তু দেখেন খুব কম কিন্তু এখানে আছে, ব্যতিক্রম আছে 2-1 ছাড়া, প্রত্যেকে কিন্তু একটা বিশেষ একটা ক্ষেত্র থেকে এসছেন এবং তাদের যে এক্সপার্টিসটা কিছুটা সীমিত সে অর্থে। তার মধ্যে আমাদের বন্ধু শুভ্র, তার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অধিকার সে করেছে, সে মানবাধিকার আন্দোলন সেটা করেছে, এরকম 2-1 আপনার থাকতে পারে। বাকিটা একান্ত হ্যান্ডপিক। একই সঙ্গে সে প্রথম আলো 1-11 গ্রুপ বলে দিয়েছে। আমি মানে প্রথম আলো বলতে আপনি ভুলে যাবেন না, যারা 1-11 ঘটিয়েছিল, মানে বাংলাদেশের রাজনীতিকরণের যারা প্রধান হোতা, তো আপনি সবগুলো লোক দেখবেন যে এটা একটা প্রথম আলো ক্যাবিনেট হয়েছে। তো প্রথম আলো ক্যাবিনেটটা হওয়াটাই তো অলরেডি লোকের চোখে একটা অত্যন্ত বিতর্কিত ব্যাপার হয়ে গেছে। আর এই প্রথম আলো তো বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে কিছু করে না, তারা তো ভারত বিরোধী কোনো কথাবার্তা বলে না। তারা আমার বিরুদ্ধে তাদের অভিযোগটা হলো আমি ভারত বিরোধী কেন, আর তো কোনো অভিযোগ নেই। আপনি দেখেন তারা সাক্ষাৎকার ছাপতেছে বিভিন্ন লোক, আমার এটা নিয়ে কোনো এমনি অভিযোগ করছি না, কিন্তু আপনি আমার তো একটা বক্তব্য আছে, আমি তো জনগণের কথা বলি, আমাকে তারা কোনো বক্তব্যে তারা কখনো ডাকবে না, কারণ আমি তাদের ধারণা অভিযোগটা হলো আমি নাকি অতিরিক্ত ভারত বিরোধী। আমি তো ভাই দিল্লি বিরোধী, ভারত বিরোধী না। আমার তো ভারতের বহু জনগণের সঙ্গে, গণতান্ত্রিক জনগণের সঙ্গে বহু লড়াইতে আমি আছি, কারণ এই উপমহাদেশকে স্থিতিশীল করা, এই উপমহাদেশে এই বাংলাদেশের সঙ্গে একটা সম্প্রীতি গড়ে তোলা, এটা তো আমি আমার বাংলাদেশের নিরাপত্তার জন্যই জরুরি বলে মনে করি। আমি তো ভারত বিরোধী আমি কখনো ছিলাম না, আমি দিল্লি বিরোধী, আমি না ঠিক আছে। না ভরত ভাই, আমি ওই প্রসঙ্গে আসবো। আমি ভারতের প্রসঙ্গে স্পেসিফিক আমার কয়েকটা প্রশ্ন থাকবে। আমি আরেকটা জায়গায় একটু আসতে চাই, এই উপদেষ্টা এবং প্রফেসর ইউনূসের সরকার কিভাবে ফাংশন করছে সেটা প্রসঙ্গে। মানে প্রফেসর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ফিগার। উনি বড় অর্গানাইজেশন চালিয়েছেন, শুধু দেশে না বিদেশে। ওনার মেধার ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই, ম্যানেজারিয়াল ক্যাপাসিটির ব্যাপারে প্রশ্ন হয়, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে উনার সমস্ত কিছু সত্ত্বেও একজন রাষ্ট্র নেতা হিসাবে উনাকে তুলে ধরতে পারেননি এখনো। আপনারও কি তাই মনে হয়? এটা আমার মনে হয়েছে, এবং যদি এটা আপনারও মনে হয় তাহলে এটা কেন? না, প্রথমত আমরা এভাবে ভাবি
যে তাকে নির্বাচিত ছাত্ররা তাকে চেয়েছে, সত্যি কথা। এবং চাবার পেছনে তাদের যুক্তিটা আপনি ফেলে দিতে পারবেন, যুক্তি আছে। যুক্তিরও তারা একটা এমন একটা মানুষকে চেয়েছে যার একটা আন্তর্জাতিক একটা তার একটা 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 ভাবমূর্তি আছে। আছে, এবং তারা এটাকে ব্যবহার করতে চেয়েছে ভাবমূর্তিটা দিয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা কাজও করেছে। কিন্তু ডক্টর ইউনূস যে পলিটিক্যালি তিনি যে এত দুর্বল, এটা কিন্তু আমরা অনেকে বুঝি নাই। এই ক্ষেত্রে তার যে আহ, আহ, প্রজ্ঞা আমি আশা করেছি, সেই প্রজ্ঞাটা কিন্তু আমি সত্যিকার অর্থে খুব হতাশ হয়েছি ব্যক্তিগতভাবে। কারণ আমি যে কিছু কিছু জিনিস একদম কাণ্ডজ্ঞান থেকে আসে, এটা খুব বড় প্রজ্ঞা দরকার হয় না। এটা একটা গণ অভ্যুত্থান, বলছি আপনি, এটা গণ অভ্যুত্থান। এখানে গণ ব্যাপারটা গুরুত্বপূর্ণ, জনগণ এখানে গুরুত্বপূর্ণ। আপনি উপর থেকে কিচ্ছু চাপিয়ে দিতে পারবেন না। আপনি কোনো না কোনো পর্যায়ে জনগণের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। আপনি এসে বসে কথা বলবেন, শুনবেন, সমালোচনা শুনবেন, তার মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্তটা আপনি নেবেন। কিন্তু তিনি একদমই তিনি নিজের মতন করে, তিনি করেছেন কি তারা কারা কমিটি করেছে সেটা আমরা জানি না, তিনি নিজের মতন করে বিভিন্ন রকম সিদ্ধান্ত তিনি দিচ্ছেন। এর ফলে কি হয়েছে খেয়াল করেন, আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে আপনি অ্যালিনেট করে দিয়েছেন। কারণ আপনি তাদের সঙ্গে তো কনসাল্ট করার কথা ছিল, জনগণকেও আপনি অ্যালিনেট করা শুরু করে দিয়েছেন। এখন আপনি ইমেজটা রিকভার করবেন কি করে? কারণ আপনি তো শুনুন, বিড়াল যদি মারবেন তো প্রথম রাতে মারতে হয়, ঠিক না? প্রবাদ আছে। আপনি যখন প্রথমেই যখন আপনি এইটা দেখিয়ে ফেললেন, কারণ এটা তো মুশকিল হয়ে যাচ্ছে যে জনগণ আস্থা হারিয়ে ফেলছে ইমিডিয়েটলি। কারণ আপনি যখনই প্রথম থেকে যখন চুপ্পুর কাছে শপথ দিলেন, এটার প্রথম ধাক্কা। তারপরে তারা ভেবেছে যে না ঠিক আছে, হয়তোবা এই এই আমাদের লয়ারে বুঝেছে আমাদের একটা সাংবিধানিক সংকট আছে, আমাদের একটা কনস্টিটিউশনাল কি বলে শূন্যতা তৈরি হয়েছে। যেগুলো কিন্তু আসলে কিন্তু বোগাস। কারণ বাংলাদেশের সংকটের চরিত্রটা একান্তই রাজনৈতিক, এটার সঙ্গে সংবিধানের বা আইনের কোনো সম্পর্ক নেই। এটাকে খামাখা একটা আইনি বিষয়ে পরিণত করা হয়েছে। ফলে এটা তো বোঝাটাও তো তার একটা প্রজ্ঞা দরকার ছিল যে আসলে এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস, এবং পলিটিক্যাল ক্রাইসিসের ফলে এটাকে রাজনৈতিক সংকটটা সমাধানের জন্য তাকে আনা হয়েছে। তো তিনি আইনের মধ্যে কি করে ঢুকলেন, এবং পরবর্তীকালে ঢুকলেন, ঠিক আছে, আপনি হয়তো তিনি অতটা বুঝেন নাই, কিন্তু পরে দেখছি উনি যেভাবে হ্যান্ডপিক কিছু লোককে ঢুকাচ্ছেন, এই যে কমিশনে খেয়াল করেন, ঢুকালেন তিনি স্বাধীন মালিক প্রথমে খেয়াল করেন, আবার স্বাধীন মালিককে সরাইতে থাকে হলো। তারপরে কাকে ঢুকালেন? আলী রিয়াজকে ঢুকালেন। আচ্ছা, আলী রিয়াজকে ঢুকাচ্ছেন ভালো, এখন আলী রিয়াজের পজিশনটা কি? তিনি কি সংবিধান পুনরীক্ষণ করতে চান? তার যেসব আগে লেখাটা পড়েছে, কিন্তু এই যে পুনরীক্ষণ করবেন, এটার ম্যান্ডেট তো নাই। আপনার তো শপথ নিয়েছেন যে সংবিধান আপনারা সংরক্ষণ করবেন, রক্ষা করবেন, তো সংবিধান বদলাবেন কি করে? এগুলো দেখেন, এগুলো তো কাণ্ডজ্ঞানের বিষয়। এটার জন্য তো বড় কোনো বুদ্ধি দরকার পড়ে না। আপনাকে কে কোন জায়গায় দাঁড়িয়ে আপনি এই সংবিধান সংস্কার করবেন? হোয়াট ইজ ইউর অথরিটি? আপনি কে দিচ্ছে এই অথরিটি সংবিধান বদলাবেন? আবার আপনি নিজে বলছেন যে হাত দিয়া এই শপথ নিচ্ছেন যে আপনি সংবিধান সংরক্ষণ করবেন। সংবিধান সংরক্ষণ করা কি আপনি বদলাতে পারবেন যদি শপথ নেবার পরে? এটা তো বদলাতে পারবে একমাত্র এই যে পরবর্তী আপনার কি বলে, যদি আপনি কোনো ওই আমাদের একটা যদি জাতীয় সংসদ হয়, মানে জাতীয় সংসদে 2/3 ভোটে আপনি হয়তো বদলাইতে বলতে পারবেন। তা আলী রিয়াজের কি পারবে সে করতে? তা আলী রিয়াজ যদি আমি হতাম, তা আমি তো প্রথমে তো করজোড়ে বলতাম যে ভাই এটা তো হবে না, আমি তো এটা পারবো না। তারা বুঝি আলী রিয়াজের সংবিধান বোঝে না, আলী রিয়াজ আইন বুঝে। আমি ব্যক্তি আকারে বলছি না, এটা তো সিম্পল আর্গুমেন্ট। আপনি আপনি কি করে বদলাবেন? হু গেভ ইউ দ্য অথরিটি? ঠিক আছে, আপনি করতে পারেন না। আপনি একমাত্র যেটা করতে পারেন যে আপনি যদি একটা গণ অভ্যুত্থানের সরকার হিসেবে নিজেকে ঘোষণা দেন আমি জনগণের পক্ষে এসেছি এবং আমি যেটা করবো এটাই জনগণের পক্ষে আইন, আপনি ডেফিনেটলি করতে পারেন। তার তো নতুন গঠনতন্ত্রে পূর্ণ করতে পারেন। আপনি নতুন করে গণপরিষদ নির্বাচন করবেন, গণপরিষদ পরে আপনি সরকার নির্বাচনের জন্য আপনি যাবেন। এটা তো জানা কথা। তাহলে এই যে একটা মারাত্মক প্রজ্ঞার একটা অভাব এবং জনগণের অভিপ্রায়ের সঙ্গে আপনি যে বিশ্বাসঘাতকতাটুকু করলেন, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এখন এখান থেকে বেরিয়ে আসবেন কি করে? এখন ওনারা কি ঘোষণা দেয় এটার জন্য আমি বসে আছি। তারা যদি অধ্যাদেশ দেয়, পিনাকি অধ্যাদেশ দিয়ে বোঝে করতে চেষ্টা করে, তারা বাংলাদেশে একটা প্রবল প্রকট সংকটের দিকে তারা ঠেলে দেবে। কেন 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 অধ্যাদেশ মানে কি? এই সংবিধানের অধীনে এই সংবিধান তো বোঝে না, আপনারা তো নিজেরাই বোঝেন, আপনি কৃষি অধ্যাদেশ দিবেন?
হুম আপনি কিসের ভিত্তিতে বলবেন এই সংবিধানের অধীনে আপনারা বৈধ? আমি তো দেখবো যে কি করে তারা করে। হুম সংবিধান নাই, আমি আপনি আপনি পারবেন না করতে। আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারই নিয়ে সংবিধান। হুম আপনার সংবিধান থাকলে তো আপনি কিছুতেই নিজেকে বৈধ প্রমাণ করতে পারবেন না। আপনার সংবিধানের বাইরে আসতেই হবে। এক্স্যাক্টলি। আর আমি না, আপনি কি আসতে পারবেন? আমার কথা যে হ্যাঁ পারবেন। আমি আপনাকে খসড়া বানাইতে, যদি আপনাদের সে গিরু না থাকে, আমরা হুম মনে করি এটা তৈরি করা যায় বহু পদ্ধতি। জনগণ যদি থাকে আপনি সবকিছু করতে পারবেন। আর বলি না, মিয়া বিবি রাজি তো কে করেগা কাজে। আপনি হুম হুম জনগণ যদি রাজি থাকে, এটা হলো সভারেন। পিপল ইজ সভারেন। পিপল যদি বলে যে আমরা এরকম চাই, এটা সভারেন। এখন তারা যদি মনে করে যে একটা অ্যাসেম্বলি অধীনের থেকে তারা একটা দেবেন, কারণ পিপল তো রায় দিয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে হুম শেখ হাসিনা ফ্যাসিস্ট রাষ্ট্র তারা চায় না, তারা হুম নতুন ভাবে তারা নিজেদের গঠন করতে চায়। এর হুম বিপরীতে আপনি দাঁড়াবেন, তার মানে কি হবে? সমাজকে আমরা দুভাগে ভাগ করে ফেলবো। হুম এটা সামনে কি করে? হুম ফরহাদ ভাই, আমি জাস্ট আবার একটু পিছনে ফিরে যাই। মানে 90-এ যখন এরশাদের পতন হলো, জি, যখন শাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট বানানো হলো, উপরাষ্ট্রপতি করে প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকার বানানো হলো, আমার যতটুকু মনে পড়ে আপনি সেই সময় ঠিক একই আলাপ তুলেছিলেন যে রাইট, জনগণ, বিপ্লবী জনগণ রাজপথে এবং সেটাই গণশক্তি, এবং এর রাইট, জন্য এই সংবিধান মানার কোনো প্রয়োজন নাই এবং এই সাংবিধানিকতার মধ্যে দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তখন রাইট। আমরা জানি না, তখন আহ, তখন তো আপনার বয়স আরো অনেক কম, আমরাও অনেক জুনিয়র। এখন আপনি বাংলাদেশের প্রধান বুদ্ধিজীবী, আমার এটা বলতে কোনো অসুবিধা নাই। এবং আপনাকে আপনার অনুসারী অনুরাগী সংখ্যা তো কম নাই। আপনি এখনো একই কথা বলছেন, কিন্তু তারপরেও কেউ কি আপনার কাছে এসছে যে আচ্ছা ফরাদ ভাই একটু বলেন তো এটা কিভাবে করা যায়? আপনি তো বলছেন এটা কিভাবে করা যায়, কেউ কি এসছে? আপনি একটু বুদ্ধি দেন। না, কেউ কি জিজ্ঞেস করেছে আপনাকে? না, জিজ্ঞেস করতে কেউ না। দূরে থাক। না, কেউ করতে পারে না। শুধু তাই না, আমি আশা করেছিলাম যে এরা এই সরকার এসে, অন্তত উপদেষ্টা সরকার এসে, অন্তত যাদেরকে আমরা সুশীল সমাজ বলি। হুম, আমি তো একা না, সমাজে আরো অনেকগুলা বিভিন্ন মতের মানুষ আছে। নিশ্চয়ই ঠিক আছে? নিশ্চয়ই আপনি তো নিশ্চয়ই। তাদেরকে নিয়ে তো কথা বলতে পারতেন। হ্যাঁ, মানে কোনো ধরেন কথা, এই এই ফ্যাসি বিরোধী লড়াইয়ের যে বয়ান তৈরি করা, এটাকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেওয়া, সেটার মধ্যে সেই লোকগুলোকে যদি একসাথে করতে হয় তার মধ্যে তো আপনি অবশ্যই থাকবেন। মানে না, সেই কাজটা হয়নি তাহলে ঢাকায়। কিচ্ছু কথা দেবো না, কিচ্ছু, নো বডি, নো ওয়ান। আচ্ছা, ফরাদ ভাই, আপনার সাথে প্রফেসর ইউনূসের কোনো ব্যক্তিগত পরিচয় নাই? হ্যাঁ, আছে, সালাম দেওয়া আছে, এর বেশি কোনো ব্যক্তিগত পরিচয় নেই। মানে কখনো কোনো আলাপ, কোনো এক্সচেঞ্জ, সমাজ না, রাজনীতি দেশ নিয়ে কোনো ধরনের এক্সচেঞ্জ হয়নি কখনো আপনার সাথে? আমার আচ্ছা সাথে কখনো আসেনি কোনো কিছু। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে এটার সাথেই প্রাসঙ্গিক। ধরেন অনেকে মনে করে যে প্রফেসর ইউনূস দেশের জন্য অনেক কিছু করতে পারবে, অনেক কিছু নিয়ে আসতে পারবে। পশ্চিমের সাথে যেহেতু তার ভালো সম্পর্ক, পশ্চিমের সাথে যেহেতু তার একটা আস্থার সম্পর্ক, তারা সম্মানও করে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আসলে কি তিনি পারবেন? দেখুন, এখন কথা হচ্ছে ডক্টর ইউনূস সম্পর্কে তো প্রথম দিকে তো একটা ইতিবাচক ধারণা ছিল। ভূরাজনৈতিক যে সকল দ্বন্দ্ব এবং সংকটের পরিপ্রেক্ষিতে আমরা মনে করেছি তিনি একটা ভূমিকা তিনি পালন করতে পারবেন। হুম তো সেক্ষেত্রে আমার নিজের একটা ধারণা হলো যে, বা এই গত কয়েকদিনে আমি যা আন্তর্জাতিকভাবে যতটুকু খবর পেয়েছি, যে ডক্টর ইউনূস থাকার কারণেই যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নীতি এই বাংলাদেশে বদলাবে, এটার কোনো ভিত্তি নেই। এটা রং, আচ্ছা এই অনুমানগুলো ভুল। আচ্ছা কারণ তারা কিন্তু তাদের ভূরাজনৈতিক জায়গা থেকেই দেখবে। এবং আপনার ডক্টর ইউনূস যিনি সোশ্যাল বিজনেস এর, তিনি ব্লু হোয়াইট বয় হুম পাশ্চাত্যে, এটা হুম এক জিনিস। আর ডক্টর হুম ইউনূস যিনি বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরের একজন ব্যক্তি, ঠিক হুম আছে তো? এই হুম দুজন কিন্তু এক নয়। ফলে আমরা কিন্তু আচ্ছা এটা ভুল করলে আমরা মারাত্মক ভুল করব। তৃতীয় জিনিসটা হচ্ছে এই, যে তার কাছে যে প্রজ্ঞাটা আমরা আশা করেছিলাম, অন্য কথা প্রজ্ঞা বাদ দেন, একেবারে ছোট্ট সিম্পল একটা, একটা কি বলে, একটা কাণ্ডজ্ঞান, কাণ্ডজ্ঞান, যে আপনি হচ্ছে এই লোকগুলো সমালোচনা আক্কেল। করেন, এই লোকগুলো সমালোচনা করছে বা কিছু কথা বলছে, লোকে শুনতেছে, আচ্ছা হুম বুঝে দেখি এরা কি বলে। তো উনি হুম তো এটা বুঝলেন না। উনি তো ওই যে উনি হয়তো মনে করেছেন বোধহয়, যেহেতু আসিফ নজরুল ছাত্রদের খুব কাছে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি একজন অধ্যাপক। আমরা তো হুম অধ্যাপক না রে ভাই, আমি হুম আপনি, আমরা তো বাড়িতেই কথা বলি, আমার তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মধ্যে ওখানে সেবে নাই। আমাদের তো একই জনমত তো আছে আমাদের পক্ষে। তো হুম উনি মনে করছেন বোধহয় যেহেতু আসিফ নজরুল ছিলেন,
এবং তিনি একটা বিরাট ভূমিকা পালন করেছিলেন, এটা তার কাছে মনে হয়েছে, এবং সেটা তিনি এত মুগ্ধ হয়েছেন যে আসিফ নজরুল তাকে একমাত্র পরামর্শদাতা। তো তিনি তার পরামর্শতে চলছেন এবং তারই তো ফল আমরা এখন দেখছি। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কিন্তু কথা বলতে চাই না, কিন্তু আমি ডেফিনেটলি আসিফ নজরুলকে বলবো এক্ষেত্রে যে আপনি কেন এইটা তাকে বিভ্রান্ত করলেন। আপনার তো উচিত ছিল যে আমাদের এই যারা সমালোচনা করছে, আসিফ তো আমাকে চেনে, আমার মত চেনে, বক্তব্য চেনে, বা আমাকে তো বুঝাতে পারতো যে ফরাদ আপনি যেটা বলছেন এটা 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 না, ভিন্ন পথ আছে। কই আমাকে তো তারা আমাকে কোনো পাবলিক ডিবেট তো করেনি। আপনি যে পাবলিকলিও বলতে পারতেন যে ফরাদ আমাদের ঠিক বলছে না, আমাদের পথ আছে আলাদা। আপনি তো এইভাবে তো, আপনি যদি জনগণকে, আমাকে যদি আপনি ইগনোর করতে পারেন, আমি কত ক্ষুদ্র ব্যক্তি হতে পারি, আপনি যে জনগণকে ইগনোর করবেন, 17 কোটি মানুষকে তো আপনি ইনফ্যাক্ট আপনি অস্বীকার করলেন যে তাদের তো কিছু বলার থাকতে পারে। এটা তো আমি না, ওই সময় শরৎ ভাই, আমি আপনার খেয়াল আছে কিনা জানি না, ওই সময় আমি একটা এপিসোড করে বলেছিলাম যে আমাদের কথা শোনার দরকার নাই, আমাদের বয়স কম, আমাদের মুরব্বীরা আছে। আমি আপনার ছবি দেখিয়ে বলেছিলাম ফরদ ভাইয়ের সাথে কথা বলেন, দেখেন উনি কি বলে। হ্যাঁ, ওনার সাথে কথা বলেন, আমাদের সবার সাথে কথা বলার দরকার নাই, একজনের সাথেই কথা বলেন, ওনার সাথেই কথা বলেন। তো মানে আমার কথাও তো অনেকে শোনে, তাই না? আমার কথাও তো অনেকে শোনে, অনেকে পছন্দ করে, আমাদেরও তো একটা ভূমিকা আছে, তাই না? তো আমরাও তো এনট্রাস্ট করেছি আপনাকেই যে আপনি আমাদের হয়ে কথা বলেন, আমাদের ভয়েসটা আপনিই হন। সেটাও যে করা হয়নি, এটা আমার কাছে খুবই বিস্ময়কর এখন। না না, একদম একদম আমি আপনাকে পরিষ্কার বলছি, একদমই কোনো কথা বলবো। ফলে যেটা আমি কিন্তু কিছুটা বিস্মিত হয়েছি। আমি হয়তো নিজেকে ধরে নিয়েছি হয়তো আমি তো গুরুত্বপূর্ণ নয়, আপনি তো আমাকে ভালোবাসছেন বলে একটু বেশি বলেন আমার সম্পর্কে, হয়তো আমি না না, সেটা মোটেই না, সেটা মোটেই না ফরদ ভাই। আপনি মডেস্ট হয়ে বলছেন, এটা আপনি বাংলাদেশের, আমি অনেক আগে থেকে এটা বলি, আপনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তক, এবং আপনার মত যেভাবে প্রভাব বিস্তার করে সেটা আর কারো এটা নাই, এই ক্যাপাসিটি আর কারো নাই, অনেকের মধ্যে করে এবং অ্যাক্রস দ্য বোর্ড। না, আমি তো এক্ষেত্রে তো আপনি আমাকে চেন, আমি সারা জীবনে বিনি, আমি কখনো মনে করি যে আমার মতটা সঠিক। আপনারা একটা উকিলি তর্ক শুরু করেছেন, যে উকিলি তর্কের কোনো ফাউন্ডেশন নাই। কারণ বাংলাদেশে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশের সংকটটা সাংবিধানিক ছিল। বাংলাদেশের সংকটটা তো সাংবিধানিক ছিল না, এটা ছিল পলিটিক্যাল ক্রাইসিস। তো পলিটিক্যাল ক্রাইসিস থেকে আপনার কেন শেখ হাসিনার সংবিধান ঢুকে ফেললেন? এটা তো তর্ক তো করতে হবে আপনাদেরকে। আপনি আমার সঙ্গে না করতে চান, কোনো না কোনো দিন আপনাকে করতে হবে এই তর্কগুলো, ঠিক আছে না? ওকে, তো আমি তো এটা বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করেছি, বিনয়ের সঙ্গে বোঝাবার চেষ্টা করেছি। এমনকি শেষ যখন মাজার নিয়ে যখন এই ভাঙাভাঙি হয়েছে, তখনও কিন্তু আমি পরিষ্কার করে বলেছি যে যতই সমালোচনা করি না কেন আমরা এই সরকারকে যেভাবে হোক না কেন রক্ষা করবো। আমি আর কি করতে পারবো? আমি তো তোমাদেরকে গণঅভ্যুত্থানের যে ফল, এটাকে রক্ষা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই নয় যে তোমরা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। এটা তো আমরা সহ্য করবো না। ফলে তুমি কেন জনগণ এত বছর পরে, 50টা বছর পরে সে তার নিজের রাষ্ট্র নিজে গঠন করবার একটা শর্ত সে তৈরি করেছে, এটাকে তুমি আবার শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের মধ্যে তোমরা ঢুকিয়েছো। এটা তো কোনো যুক্তি নেই। আপনি তোমার কারোর সঙ্গে আলোচনা করেন, কারোর সঙ্গে আলোচনা করেন। আপনি যে প্রথম 106 যে সংবিধানের কথা বলে মতামত, এটা কিন্তু মতামত, রেফারেন্সটা এটা সিম্পল মত, কিন্তু এটা কিন্তু সাংবিধানিক ভাবে কিন্তু এটা টেকে না। এটা মত দিতেই পারে, এবং এই মত আপনি মানতে বাধ্য না। আপনি এই যে একটা ফ্যাসাদ, এই দেশের লোককে যে আপনি ক্রমাগত প্রতারণা করছেন, এগুলো তো কোনোভাবেই সহ্য করা যায় না। আপনি কেন, এই যে আমরা বলি না বাঙালিকে আপনি হাইকোর্ট দেখাচ্ছেন, তো বাঙালিকে কেন হাইকোর্ট দেখাচ্ছেন আপনি? এটা তো সাধারণ মানুষ এত জীবন দিল, এত কিছু করলো, করার পরে আপনারা একটা ছোট্ট জিনিস করতে পারেন না, যে আমরা এই জনগণের পক্ষে এসেছি, আমরা মনে করি যে এই দেশটাকে, দেশ লোক এটা গঠনতন্ত্র চায়। যদি আপনি মনে করেন যে আমাদের ভুল বলছে, তো একটা রেফারেন্ডাম দিতেন। আপনারা বলতে যে ফরামাদ সাহেব বলতেছে আমরা মনে করি যে না, এই সংবিধানকে আমরা সংস্কার করলে চলবে, তো আসেন দেখি আমরা হা না বলেন, আমরা কি নতুন সংবিধান, নতুন গঠনতন্ত্র চান, নাকি বর্তমান সংবিধান সংশোধন চান? তা আপনি কিছুই করবেন না। আপনি গণতন্ত্রের জন্য আমরা এত লড়াই করলাম, আপনি কোনো গণতান্ত্রিক পদ্ধতি আপনি মানলেন না, আপনি নিজের মতন করে সবকিছু করলেন। আরে আপনি কি মহারাজা নাকি? এটা কি, এটা কি করে একটা দেশ, এত বড় একটা 100 কোটি মানুষের দেশকে নিয়ে আমরা এভাবে আপনার করতে পারি? এটা তো কোনো যুক্তির মধ্যে এটা পড়ে না। এবং শুধু আমার এই বক্তব্য যেখানে আমি একা চিন্তা করি তা তো না, কারণ বাংলাদেশে আমি শুরু থেকে বলেছি, বাংলাদেশে
জনগণ আছে, দেখেন শ্রমিকদের কোনো প্রতিনিধি নেই, খেয়াল করেন, মেয়েদের কোনো প্রতিনিধি নেই, ডেফিনেটলি অনেক মহিলা আছেন, কিন্তু নারীদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আলাদা করে কিছু নেই। আপনি এই যে অভাবটা, শ্রমিকরা সবচেয়ে বড় স্টেক হোল্ডার, স্টেবিলিটির জন্য তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটা লোক নাই যেটা শ্রমিকদের কাছ থেকে আপনি তাদেরকে আনতে পারবেন, যাকে দ্বারা আপনি শ্রমিকদেরকে আপনি বোঝাবেন। আচ্ছা ঠিক আছে, তারপরে তো আপনি বলতে পারেন ভাই আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য সীমিত, আপনারা আমাদেরকে বসিয়েছেন, আমরা একটা গঠনতন্ত্র আপনাদেরকে দিতে পারবো, রাষ্ট্র পরিচালনার জন্য আপনাদেরকে আমরা বসা নেই ক্ষমতা, আপনাদেরকে সুনির্দিষ্ট যে একটা কর্তব্য সম্পাদনের জন্য বসিয়েছি। এবং রাজনৈতিক দলটা ঠিকই তো বলছে যে আপনাদের দায়িত্বটা সতর্ক থাকেন, আপনার দায়িত্বটা সীমিত রাখেন। আজকে খেয়াল করেন যে বিএনপিকে আমি বোঝাবার চেষ্টা করছি, আজকে আমি দেখলাম যে মির্জা ভাই একটা খুব ভালো বক্তব্য দিয়েছে, আমরা খেয়াল করছেন বোধ হয়, যে তিনিও কিন্তু এই নতুন সংবিধান প্রণয়ন বা নতুন ভাবে গঠনতন্ত্র প্রণয়নের কথা তিনি বলছেন। একটা তারা বলতেছেন যে এটা তো তর্কের বিষয় এসে গেছে পলিটিক্সের। তাহলে আমরা কি একটা নতুন গঠনতন্ত্র দরকার, নাকি আমরা এই পুরানোটাই কাটাছাড়া করে আবার ব্যবহার করবো? এটাই তো একটা রেফারেন্ডাম হতে পারে না? জনগণ কি চায় আপনি করলে তো হবে না। আর সংবিধানে হাত দেওয়া যাবে না, ওটা তো শেখ হাসিনা আবার আরেকটা অ্যামেন্ডমেন্ট করে ওটা বন্ধ করে গেছে, কোনো পথ নাই, কিছু নাই, আপনি ফেলে দিতেই হবে। সংবিধানটা এমন যে আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে এই আমরা একটা জায়গা, বিপজ্জনক জায়গা আমরা ঢুকে গেছি। শেষ করেন ফদ ভাই, আমি পরের প্রশ্ন আসছি। এই বিপজ্জনক জায়গা থেকে আমরা আশা করব, আমি বিনয়ের সঙ্গে বলবো, আপনার পক্ষ হয়ে বলবো যে আপনাদের একটু কাণ্ডজ্ঞান ফিরে আসুক। আপনাদের একটা অহংকার হয়ে গেছে যে আপনারা নিজেরা সব করতে পারেন, আপনারা নিজেরা কেউ করতে পারেন না। এবং দ্বিতীয়ত হলো, ছাত্রদেরকেও মধ্যে যাদেরকে নিয়েছিলেন তারা ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করে না, তারা একটা ছোট্ট একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করে। ফলে ছাত্রদের মধ্যে বিশাল একটা ছাত্র সমাজ, তাদের মধ্যে আপনারা বিভক্তি আনছেন, তাদের মধ্যে অবিশ্বাস তৈরি করছেন। আপনি খেয়াল করেন, আপনি যখন একটা 3টা তরুণ ছাত্রকে আপনি নিয়ে এসছেন, এটা খুব ভালো, কিন্তু আপনি যদি বলতে পারতেন যে এটা না করে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে 5টা করে তরুণ ছাত্রকে রাখবো, যারা শিখবে কি করে একটা রাষ্ট্র ইন্টার্ন করবে এবং দেখভাল করবে, যে ঠিকমতো 10জন হোয়াটএভার ইন্টার্ন করবে, সাথে থেকে শিখবে, রাষ্ট্র পরিচালনা শিখবে। বিশাল অ্যাসেট আমরা তৈরি করতে পারতাম, ভীষণ আমরা বিরাট একটা জনসম্পদ তৈরি করতে পারতাম। আপনি কি বলে যে পুলিশ যেগুলো থানাগুলো চালাতে পারছেন না, আপনি তো আনসারদেরকে ঢুকাতে পারতেন সেখানে। আনসারে বিদ্রোহ করলো, আপনি বললেন না তোমাদের সব মত মানবো। আচ্ছা ঠিক আছে, তারা একটা খারাপ কাজ করছে, যেহেতু আপনি কি করলেন, তারা এটাকে সরকার উৎখাতের ষড়যন্ত্রে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলে দিয়ে গেছে, এটা বুঝতে পারলাম। কিন্তু এটা তো দেশেরই লোক, আর ওর যে দাবি এটা তো জেনুইন দাবি, এটা তো তার ভুল দাবি না। তো এটার জন্য তো আমি গণঅভ্যুত্থান করেছি, এটার জন্য তো আন্দোলনটা করেছি। তো আনসারকে তো আমি ঢুকাতে পারতেন এই পুলিশ থানাগুলো পাহারা দেওয়ার জন্য। এগুলো কি রে ভাই? আপনি তো জনগণকে তো বিভিন্ন ক্ষেত্রে আপনি তাকে নিয়োগ করবেন, তাকে অংশগ্রহণ করাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি তাকে অংশগ্রহণ করাবেন, এবং সে অংশগ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু আপনি অলরেডি স্টেবিলিটি এনে আনবেন। এটাই কিন্তু একটা স্থিতি আমাদেরকে দিত, এটাই কিন্তু একটা শক্তি দিত। হ্যাঁ, তর্ক করতাম, কোথাও হয়তো ভুলভাবে হয়েছে, কোথাও ভুলভাবে হয়নি। আপনি সমস্ত ক্ষেত্রে 90% ক্ষেত্রে আপনি আওয়ামী লীগেরকে আপনি আবার এস্টাবলিশ করেছেন। এটার জন্য কি আমরা জান দিচ্ছি, এটার জন্য কি আমরা একটা গণঅভ্যুত্থান করেছি? এটা কেমন কথা? আর কনসেপ্ট আমরা তো কনসেপ্ট কত করতে পারতাম, একটা তো সেমিনারে করতে পারতাম, যে বাংলাদেশের যারা আইন বুঝেন, বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি বলেন, আমরা যারা পপুলার সভারেন্টি নিয়ে আগ্রহ করছি, মানে পপুলার সভারেন্টি জনগণের সার্বভৌম অভিপ্রায় বা পরম অভিব্যক্তি, আমাদের সংবিধানে এভাবে লেখা আছে যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটাই হলো গঠনতন্ত্র। তো ভালো, আপনি এই কনসেপ্টটার ভিত্তিতে আপনি দাঁড়াবেন, এটার কনসিকুয়েন্সটা কি দাঁড়াবেন। আপনি এটাও বলতে পারতেন আমার সংবিধানে এটা আছে, ফলে আমার সাংবিধানিক ধারাবাহিকতা মানে আমি এইখান থেকে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করব, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি যেন ঠিক মতো লেখা হয়, এটা যেন ঠিক মতো আমরা বানাইতে পারি, তার জন্য নতুন গঠনতন্ত্র। কত পথ আছে, কত রকম বিভিন্ন রকম ভাবে আপনি এটাকে অ্যাপ্রোচ করতে পারেন, যেটা সবচেয়ে বেশি ভালো হয়, সকলে গ্রহণ করে, সকলে মনে করে ঠিক আছে এটাই ভালো পথ, এটা আমাদের। আপনি কিছু বললেন না, আমি ধরে ধরে আপনার পছন্দ মতো একে ওখানে বসান, ওকে ওখানে বসান, তদবির করতেছে, তদবির করতেছে, ও তদবির করতেছে। এটা কি এটা রাষ্ট্র পরিচালনা পদ্ধতি? এটা
হুম, এটা 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 কি এটা এটা ক্লাব চালাতেছেন, এটা একটা ক্লাব। এই যে একটা ব্যাপারে তৈরি করেছেন, একটা স্থিতিশীলতা, আমাদের মতন লোক যারা সম্পূর্ণ 100% এই গণঅভ্যুত্থানের প্রতি কমিটেড, আমাদেরকে কথা বলতে হচ্ছে। আমরা তো কেন কথা বলার জন্য? আমরা তো এর জন্য তৈরি ছিলাম না। আমরা তো তৈরি ছিলাম সহায়তা করার জন্য। আমরা তৈরি হুম, ছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে যখন আক্রমণ আসবে এই সরকারকে রক্ষা করার জন্য, এবং আমরা হুম, করেছি। হুম, যতবার ২-৩ বার আপনার যে চেষ্টা হয়েছে আপনার কাউন্টার কুয়ের জন্য, আমরা হুম, সেখানে ঝুঁকি নিয়ে আমরা সেটাকে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। আমি একা করিনি, হুম, অনেকে তার সাথে আমরা জড়িত ছিল। হুম, কিন্তু আপনি হুম, দেখেন আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি। হুম, আপনি এখন কি করে এই হিল ট্র্যাক্সের এই সমস্যার আপনি সমাধান করবেন? আপনি কি করে মাজারকে কেন্দ্র করে যে এই নতুন একটা শক্তি আক্রমণ করছে, এই একটা গ্রামে গ্রামে স্থিতিশীলতাকে ধ্বংস করছে, এটাই কি করে আমি বন্ধ করবেন? নতুন ধরনের ফ্যাসিজম দেখছি আমরা, এটাই করে মোকাবিলা করবেন? এটা তো জনগণ মোকাবিলা করবে। এখন হুম, আপনি জনগণ তো আসতে দিচ্ছেন না। হুম। আমরা এই একটু আন্তর্জাতিক রাজনীতির একটা প্রশ্ন একটু আপনাকে করার ইচ্ছা ছিল আমার, যে ধরেন নিশ্চয়ই হাসিনার বিরুদ্ধে যে বিদ্রোহ বিপ্লব অভ্যুত্থান হলো, এটা তো শুধু হাসিনার বিরুদ্ধে না, কারণ এর পেছনে আর একটা জিনিস ছিল যে ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকারের প্রত্যক্ষ সমর্থনে, রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থনে হাসিনা টিকে ছিল, এবং এর পেছনে ভারতের এই আম, কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থনের পেছনে ছিল সক্রিয়ভাবে আমেরিকা। এবং 1/11 করেই আমেরিকা ভারতের 1/11-এর ফসল হচ্ছে হাসিনা সরকার। তো এই এই যে ব্যালেন্স, আমেরিকা, ভারত এবং হাসিনা, এই পুরো ব্যালেন্সের বিরুদ্ধে তো আমাদের বিদ্রোহ বিপ্লবটা হলো। তাহলে নিশ্চয়ই এখন অবশ্যই। এই পরিবর্তিত পরিস্থিতিতে এই ব্যালেন্সটা এখন কি অবস্থায় আছে? এখন কি ভারত বিতাড়িত হয়েছে? আমেরিকা কি পিছু হটেছে? আমরা কি আমাদের জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষাকে ভারতের ইচ্ছা এবং আগ্রাসনের বিপরীতে স্থাপন করতে পেরেছি? যদি আমরা বুঝি, ঘোরাঝুরি যদি আমরা বুঝি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় অবিচ্ছেদ্য। হুম, এইটা বোকামি যদি আমরা করি, এবং এটাকে বিএনপি বোকামিটা করেছে, যে তারা মনে করেছে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন ট্যাংশন দিয়া তাদেরকে ক্ষমতা বসায় দিবে। অন্তত হুম, আশা করি যে বিএনপির ইলিউশন থেকে বিএনপি মুক্ত হয়েছে। তিন হুম, নম্বর যুক্তিটা হচ্ছে, খেয়াল করেন, আমরা যখনই ভারত বলবো আমাদের মনে রাখতে হবে আমরা আসলে ইসরায়েলকে নিয়ে কথা বলছি। কারণ হুম, দক্ষিণে, মানে দক্ষিণের দেশগুলো, আফ্রিকা কি ল্যাটিন আমেরিকা কি এশিয়াতে, আপনার ইসরায়েলের একমাত্র বন্ধু কিন্তু ভারত। ফলে ভারতের সঙ্গে তার মিলিটারি যেমন সম্পর্ক আছে, হুম, ভারতের সঙ্গে তার এডুকেশনাল সম্পর্ক আছে। কি হুম, করে ইসলামকে নির্মূল করতে হয়, ওয়েস্ট ব্যাংকে সে যেসব কাজ করেছে, সে যেভাবে তার টেক্সট বুক বদলিয়েছে, সে হুম, যেভাবে তার স্থাপনাগুলোকে ভেঙেছে, সে হুম, যেভাবে তার রাস্তার নামগুলোকে বদলিয়ে দিয়ে সম্পূর্ণ এই একটা জনগোষ্ঠীকে ইতিহাস বিস্মৃত করে, কেমন হুম, তার যে লড়াই, ন্যায়সঙ্গত লড়াই, হুম, এটাকে সে আপনার মুছে দিতে চেয়েছে। এই শিক্ষা তো সে ইসরায়েল থেকে পাচ্ছে। ভারতের হুম, হিন্দুত্ববাদীদের সমস্ত কিছু যে আপনার পরিকল্পনা, যা কিছু ঘটছে ভারতে, হুম, এর কিন্তু 90 ভাগ আপনি বলতে পারেন, 90% কিংবা এমন 100% একদম ইসরায়েলি পরামর্শ করছে। ফলে হুম, ভারতের যে দ্বন্দ্বটা, আপনি আজকে ধরুন সেকুলার বনাম হিন্দুত্ববাদ যদি আপনি এভাবে যদি চিন্তা করেন, এমনকি হুম, সেকুলারবাদীরাও খেয়াল করেন যে এত কিছুর পরেও রাহুল গান্ধীর পজিশন দেখেন না আপনার শেখ হাসিনার সম্পর্কে। হুম, শেখ হাসিনা এখান থেকে ভারতে গেছেন, তার কিন্তু রেড পাসপোর্ট নাই, তার হুম, কিন্তু কোনো আপনার যে পাসপোর্টের কোনো স্ট্যাটাস আপনার হুম। প্রশ্নবোধক, মানে কি এখন তার তিনি থাকাটা বৈধ না। বৈধ না। আচ্ছা ঠিক আছে। হুম, এখন তারা প্রথমে বলেছেন তিনি স্বল্পকালীন আছেন। হুম, এখন জয়শঙ্কর কিন্তু তার কথা আগের মতো নাই। তিনি হুম, কিন্তু এখন আর স্বল্পকালীন নেই। তিনি হুম, ওখানে কিন্তু আছেন। হুম, এবং তাকে শুধু আছেন না, তার যেই ফোনের যেই কি বলে কথাবার্তাগুলো, এটা হুম, তারা কিন্তু আবার ছেড়ে দিতেছে নিজেরাই। হুম, ভারত থেকে কথা বলতেছেন আমেরিকাতে, তো সেই ফোনের আপনার এই কি বলে টেপ, এটা তো হুম, ভারত গোয়েন্দারা ছেড়েছে। আর কারা ছেড়েছে? তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এটাকে তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে একটা ক্রমাগত একটার পর একটা ষড়যন্ত্র তৈরি করে রেখেছে। এখন হুম, আমরা যে এটার ক্ষেত্রে আমরা বলছি যে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখা, এবং ঐক্যবদ্ধ রাখতে হলে সকল স্তরে এই এমন একটা সরকার আমাদের দরকার যে সমাজের সকল স্তরে জনগণের সঙ্গে সে কথা বলবে, এবং জনগণকে সে ঐক্যবদ্ধ রাখবে, এবং ট্রান্সপারেন্ট থাকবে। সে একদম
আয়নার মতো স্বচ্ছ, সে কেন সিদ্ধান্ত নিচ্ছে, কেন এই সিদ্ধান্তটা নিচ্ছে, এবং তার বিভিন্ন রকম যে সংকটগুলো আসছে সেই সংকটগুলো মোকাবেলার করার ক্ষেত্রে সে জনগণের কাছ থেকে সুনির্দিষ্ট কি সহায়তা সে চায়, এটা তো সে জনগণের কাছেই বলবে, ঠিক আছে না? এখন মোদি কি তার সমস্যার সমাধান করতে পারবে? আপনি এখন ইলিশ মাছ দিয়ে ভাবতেছেন যে মোদি তার সঙ্গে কথা বলবে গিয়া জাতির সঙ্গে, মানে মোদির সঙ্গে তার কোনো কথা এখনো ঠিক হয়নি, আপনি এখনো ফিক্সই করেন না। মোদি যখন তার সঙ্গে এখনো পর্যন্ত কথা বলবেন কিনা এটাই তিনি একটা কূটনৈতিকভাবে তিনি কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা পাই নাই, ঠিক আছে? তো তারপরে আমি জানি না কিসের ভিত্তিতে তিনি এত পরিকল্পনা করতেছেন, এবং ইলিশ মাছ বা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আবার ভারতে পাঠাবার সিদ্ধান্তটা তারই মন্ত্রণালয়ের আরেকটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে ছোট করে তাকে আপনার ক্ষুদ্র করে আপনি এই সিদ্ধান্তটা কেন নিলেন? তো তাহলে আপনি উপদেশটা মানেছেন কিনা, দরকারটা কি? তার মানে ধরে নেওয়া যায় যে ভারত এবং আমেরিকার যে স্বার্থ এবং তার যে শক্তিগুলো বাংলাদেশে সক্রিয় ছিল যেভাবে, ঠিক এখনো ঠিক সেভাবেই আছে। অবশ্যই অবশ্যই, আমি তো ডেফিনেটলি আমি আর অবশ্যই শক্তিগুলো আছে, কারণ এই সরকারই তো এখন বোঝা যাচ্ছে ভারতের সরকার। আপনি এই কথাটা বলেছি যে মানে হাসিনার মতো বিকট না, একটা সফট, একটু মোলায়েম আওয়ামী সরকার হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার। আমরা তো আশা করেছিলাম যে এটা ডক্টর ইউনূস জনগণের সেন্টিমেন্টটা পরিষ্কার বুঝবেন, এবং বোঝার পরে আপনি দেখেন ইলিশ মাছ আছে খুবই ক্ষুদ্র একটা ব্যাপার, এমন কোনো বিরাট কিছু না, ঠিক আছে? আপনি ইলিশ মাছের দ্বারা দুর্গা পূজাতে, আপনি তো নিজে জানেন দুর্গা পূজাতে ইলিশ মাছ লাগে, যে কোনো মাছ চলে না না লাগে, কি বলেন? লাগে না, আমরা আগে কি দেখতাম, আমাদের রুই মাছ দেখতাম আগে আমলে, কলকাতা বাবুরা রুই মাছ নিয়ে যেত, ইলিশ মাছের তো কোনো জনপ্রিয় ছিল না। এখন পদ্মার ইলিশ খেতে মিষ্টি, খেতে ভালো, ফলে পদ্মার ইলিশ আমরা দিতে পারি, ঠিক আছে, গুড জেস্টার আমরা করতেই পারি, কিন্তু এটা তো একটা পরিস্থিতি, এবং যখন আপনার একটা মন্ত্রণালয় অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছে, নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তখন আরেকটা মন্ত্রণালয় এটা করতে পারে না, এটা কোনোভাবে কোনো ডেকোরাম কোন রীতির মধ্যে পড়ে না। তাহলে আপনি এত ভারত প্রেমিক কি ইলিশ খাওয়ার জন্য আপনার পাগল হয়ে গেছেন? তারপরেও তো 5,500 টন হাসিনা 4 বছরে দিয়েছে, 5,500 টন, আর প্রফেসর ইউনূস 1 বছরে দিচ্ছে 3,000 টন। এখন বুঝেন এই হচ্ছে অবস্থা। আপনি একটা অতি তুচ্ছ একটা ইলিশ আপনি কিছু করতে পারেন না, আপনি অন্য কি ভারত বিরোধিতা করবেন? আর এখন ভারত বিরোধিতা করেন গিয়ে দেখি আপনি চিটাং হিল ট্র্যাক্সে কেমনি মোকাবেলা করেন, কারণ চিটাং হিল ট্র্যাক্সের ঘটনাতে এত অস্ত্র করতে আসতেছে, এটা কোথায় ছিল এই অস্ত্রগুলো? আপনাদের তো এখানে এনএসআই আছে, ডিজিএফ আছে, তারা বলুক কোথেকে অস্ত্রগুলো আসবে। আপনি আমরা যা দেখছি ছবিতে, আপনি আগে একটা যাদেরকে তারা বলে সেটলার বাঙালি, ঠিক আছে, শব্দটা খুব খারাপ, এনিওয়ে ঠিক আছে মানলাম, ওখানকার যে বাঙালিদের, না এটা ডেলিস্টারও বলেছে সেটলার বাঙালি, হ্যাঁ সেটলার বলেছে, ডেলিস্টারের মতো পত্রিকা সেটলার বলেছে। তো আমি বললাম যে মাহফুজা নামের বাড়ি তো ত্রিশালে, তো উনি কি ইয়েতে ঢাকায় সেটলার নাকি? দেখেছেন, আমি ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমাদের গণমাধ্যমগুলো ভাষা ব্যবহারের ক্ষেত্রে এগুলো আপনার ব্যবহার করে। আপনি যদি মনে করেন যে সেখানে, আমি শুরুতেই যেটা বলেছি, সংবিধানে আপনি যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তাদের যে মালিকানার যে ধরন, এটা সংবিধানে আপনি স্বীকার করেন নাই, ফলে সংবিধানে স্বীকার করেন করে যেটা তাদের জমি, যেটা রিয়েলি তারা যার মালিক, মানে গোষ্ঠী সম্পত্তি, এটা তাদেরকে দেন, বাকিটা তো বাংলাদেশের টেরিটরি। আপনি এখন ওখানে যে বাংলাদেশের জনগণ তার জায়গায় যাবে, এটা তো আপনি সেটলার বলতে পারেন না। আপনি যদি বলতে পারেন যে আরো সুন্দর সম্পর্ক তৈরি করার জন্য বাঙালি এবং ক্ষুদ্র জাতির সদস্যের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করেন, আরো ভালো করেন, এটা তো আপনি করতেই পারেন, একটা নীতি নিতে পারেন, যেখানে আপনার ক্ষুদ্র জাতি গোষ্ঠী তারা যেন আপনি কোনোভাবে নিজেদেরকে কি বলে নিরাপত্তাহীন না বোধ করে, এটার পক্ষে আপনি এমন কিছু করবেন না যেটা আপনি সে নিরাপত্তাহীন বোধ করে। ওই জমিগুলো বাংলাদেশে হলো, এটা ছিল বন, এবং বনবাসী ছিলেন যারা বনের রক্ষণ, বনের সুরক্ষা নিশ্চিত করার জন্য আপনার এই বাঙালিদের চেয়েও স্বভাবতই যারা বনবাসী, ঠিক আছে না, এরা আমাদের চেয়ে ভালো জানে স্বভাবতই। কৃষি যেমন সম্পর্কে কৃষি ভালো জানে, ফলে বন সম্পর্কে অবশ্যই যারা বনের কাছে থাকেন, বনকে রক্ষা করেন, ঐতিহ্যগতভাবে এটা রক্ষা করেন, ফলে সরকারি বনও তারা রক্ষা করেন, আপনি নিজের বনও তারা রক্ষা করেন,
ফলে আপনি বলতে পারেন যে আমরা সেই বনগুলো ওখানে রয়েছে, সেই বনগুলোর সুরক্ষার ক্ষেত্রে আমরা চাই যে আদিবাসীরা আমাদেরকে সহায়তা করুক। এটা সরকারি জায়গা। ওখানে আপনি কি লাগাইছেন? ওখানে আপনি পেয়ারা গাছ লাগাইছেন, দুনিয়ার যত রকম বাইরের গাছ লাগাইছেন, যেগুলা এক্সোটিক স্পেসিস আপনি বিভিন্ন রকম লোকের কাছে প্রাইভেট জমিগুলো আপনি দিয়ে দিয়েছেন। ফলে বাংলাদেশ সরকার তো ভুল নীতি ছিল পলিসির ক্ষেত্রে, ওই ভুল নীতিটা ঠিক করতে হবে। আপনি এটাতে ঠিক করার ক্ষেত্রে ক্ষুদ্র জাতির সন্ধ্যার সঙ্গে বসেই ঠিক করতে হবে। কারণ তারা আমি আর একটু একটা প্রশ্ন একটু করে রাখি, মানে হয়তো আলোচনার আগে এটা করলে ভালো হতো। সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো, একটা আপনি বললেন যে জমির মালিকানা সংক্রান্ত সমস্যা, এটা একটা মৌলিক সমস্যা। এটা ছাড়া আর কি কি সমস্যা আছে যেগুলো আসলে ট্যাকেল করা দরকার? আর না কি কি মানে তাদের এই 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 বিক্ষোভ এবং এই ক্রোধ, এটার পেছনে মালিকানা, এটা ছাড়া আর কি কি আছে? মালিকানা প্রশ্ন ছাড়া, জমির যৌথ মালিকানা আর কি? জমি যৌথ মালিকানার প্রশ্ন ডেফিনেটলি, এবং তারা যে এখন যে অধিকারটা ভোগ করে, যে পার্বত্য চট্টগ্রাম পরিষদ, এটা তো আপনার অন্যান্য স্থানীয় সরকারের চেয়েও তার ক্ষমতা বেশি। হুম তার তো এক ধরনের অধিকার ও ক্ষমতা সে ভোগ করছে, ঠিক আছে তো? হুম কিন্তু আপনি এর বাইরে যে যে সকল আপনার বাঙালি বনাম যে ক্ষুদ্র জাতির সত্তার মধ্যে যে বিরোধ, হুম সামাজিক বিরোধ, যেগুলো বিভিন্ন রকম বিরোধ, এর হুম বাইরে তো আপনার কোনো বড় কোনো সমস্যা নাই। তাদের হুম আরেকটা জেনুইন, আমি বলবো এটা জেনুইন, হুম জেনুইন অভিযোগ যে সেখান থেকে যে সকল সামরিক স্থাপনা, মানে সামরিক যে আমরা যে আছেন ক্যান্টনমেন্ট এবং অঘোষিত জরুরি অবস্থা। অগস্ট, এটা বন্ধ করতে হবে। আমি বলি ডেফিনেটলি এটা যখনই তাদের সঙ্গে আপনি গভীরভাবে আলোচনা করবেন, ইন্টারাকশন করবেন, রাষ্ট্রীয় সিদ্ধান্তে তাদেরকে অংশগ্রহণ করাবেন, এটা তো চলে যেতে পারে। আমি বলছি না যে কালকে চলে যাবে, এটা মনে করি না। কারণ এটার সঙ্গে অবশ্যই ভারত, প্রতিবেশী ভারত সবসময় নানানভাবে আমাদেরকে ডিস্টার্ব করবে, মায়ানমার নানাভাবে ডিস্টার্ব করবে। এটা করার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা, যে কূটনীতি, যে বিভিন্ন রকম ইন্টেলিজেন্সের গোয়েন্দা পদ্ধতির মাধ্যমে সঠিকভাবে চিহ্নিত করা, এটা তো একটা রাষ্ট্রের কাজ, তার তো একটা দৈনন্দিন কাজের অংশ এটা। কিন্তু এর বাইরে সামাজিক রাজনৈতিক দিক থেকে আপনি আর একটা মাত্র যে সমস্যা, সেটা হচ্ছে সাংস্কৃতিক এবং ভাষা। তো ভাষার সমস্যাটা সমাধান হয়ে যায় যখন আপনি তাকে অধিকার দেন যে নিজের ভাষায় সে নিজের শিক্ষা সে চালাতে পারবে। এটা তো আমাদের রাষ্ট্রীয় নীতি। কারণ আপনি বাংলা ভাষার জন্য লড়াই করেছেন, ফলে মাতৃভাষার জন্য তার অধিকার আছে। এগুলোতে বাংলাদেশ মানে বাঙালির লড়াইয়েরই নীতিগত জায়গা এটা। ফলে আমি মনে করি তাদের সঙ্গে যেই সমস্যা থাকুক না কেন, এটা যখনই আমরা রাজনৈতিক সামাজিকভাবে এটাকে যখন সমাধানের জন্য আমরা যখন উন্মুক্ত হব, জেনুইনলি প্রতারণা না করে, আমরা যখনই খোলামেলা তাদের সঙ্গে উন্মুক্ত হব, আমি মনে করি এটা সমাধান করা সম্ভব। আপনি প্রচুর যারা ক্ষুদ্র জাতীয় সত্তার যারা প্রতিনিধি, তাদেরকে চেনেন, অনেকে আমাদের ঘনিষ্ঠ বন্ধু, তারা প্রত্যেকে জানেন ওখানে একটা স্বাধীন জুম্মল্যান্ড, এটা একটা এই দাবি করা, এটা কোনো অর্থ হয় না। স্বাধীন জুম্মল্যান্ড করেন করবেন, আপনি যাবেন স্বাধীন জুম্মল্যান্ড যদি আপনি বাংলাদেশ থেকে আলাদা হতে চান, তার একটা মাত্র উদ্দেশ্য হতে পারে আপনি ভারতের সঙ্গে এটাকে যুক্ত করতে চান, আর তার কি এক্স্যাক্টলি আপনার আর তো কোনো কারণ নেই। তাহলে আপনার স্বাধীন জুম্মল্যান্ডটা না করার, যদি না করতে চান, আপনি যেটাকে আমি বলি আত্মনিয়ন্ত্রণের অধিকার, সে আত্মনিয়ন্ত্রণের অধিকার বা আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার সকল প্রকার অধিকার আপনি যদি ভোগ করেন, আপনি কেন আলাদা হবেন? আপনার তো আলাদা হতে কোনো যুক্তি নেই এবং হবেও না। পৃথিবীতে কোনো দেশে, কোনো ছোট দেশ যদি মনে করে বৃহৎ দেশের সঙ্গে থাকতে তার লাভ, সে সব দেশে বড় দেশের সঙ্গে থাকতে সে রাজি আছে। আমাদের সংকটটা তো আসলে পার্বত্য চট্টগ্রামের সমস্যা না, আমাদের সমস্যাটা তো আসলে বাংলাদেশকে রাজনৈতিকভাবে গঠনের সমস্যা। এটা তো আমাদের সেন্ট্রাল প্রবলেম। এই প্রবলেম সলভ করে সলভ হবে না। আপনি তো একটাকে বাদ দিয়ে একটা করতে পারবেন না। আপনি চালাবেন স্টেট, ঠিক আছে না? আপনি চালাবেন ফ্যাসিস্ট স্টেট, আপনি কোনো গণতান্ত্রিক অধিকার আপনি দেবেন না। আপনি যে সমস্ত কিছুকে, যেটা মিলিটারি প্রবলেম না, এটাকে আপনি বানাবেন মিলিটারি প্রবলেম, তাহলে তো আপনি সংকটটা থাকবেই। এটা তো সামরিক সমস্যা তো না, এটা সামরিক সংকট নয়, যেটাতে সামরিক সংকটটা তৈরি হয়েছে। এটার জন্য তো আপনার এই আওয়ামী লীগই দায়ী ৭১-৭২ সালের পরে, যে তারা বাঙালি ওখান থেকে এটার উৎপত্তি। তা আমরা মনে করি এটার সমাধানের, আমি মনে করি পলিটিক্যালি সমাধানের আপনার ডেফিনেটলি খোলা, এটা করা যায়। কিন্তু আমরা পলিটিক্যাল সমাধানটাকে আমরা কখনোই এটাকে আমরা গ্রহণ করি না। কেন? এটা পেইনফুল, এটা কষ্টকর এবং এটা
মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি, আস্থা তৈরি ব্যাপার, এবং এটা সময় লাগে। এটা যে কালকে সমাধান হয়ে যাবে এটা আমি মনে করি না। কিন্তু এটা ছাড়া আপনার সামনে আসলে আর কোনো পথ নাই। এটা খুব পরিষ্কার এটা। এবং এই ব্যাপারে আমার কোনো প্রকার আমার মনে কোনো দ্বিধা নাই। ক্ষুদ্র জাতীয় সত্তাকে দমন করে, ক্ষুদ্র জাতীয় সত্তাকে তাদের যে ন্যায়সঙ্গত অধিকার এটাকে আপনি অস্বীকার করে এটাকে মিলিটারিলি যদি আপনি দমন করতে চান, মূলত আপনি বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর বিপদের দিকে আপনি ঠেলে দিয়েছেন। কেন? কারণ আপনি চিটাগাং বন্দরের কথা খেয়াল করেন। আপনি ছোট্ট একটা ফেনীর জায়গায় একটা ছোট্ট একটা নেক আছে, ঠিক আছে না? সেই নেকটা যদি আপনি আলাদা করে ফেলেন, আপনি কিন্তু চিটাগাং বন্দর কিন্তু আপনি হারাবেন। এক্স্যাক্টলি। যে কোনো বাংলাদেশের আমাদের যদি কোনো যারা জেনারেলরা আছেন, আমাদের যারা এই সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ যারা বিচক্ষণ যারা নেতা, তারা যদি আমার কথা শুনেন, তারা যদি ভাবেন যে এটাকে মোকাবেলা করা এটা আপনাদের পক্ষে ইম্পসিবল, এটা আপনারা পারবেন না করতে, এবং আপনারা এত বড় বিপদের দিকে ঠেলে দেবেন না বাংলাদেশকে, এবং সেই বিপদের দিকে ঠেলে যদি না দিতে চান আপনাদেরকে মানতে হবে এটা একটা রাজনৈতিক পলিটিক্যাল প্রবলেম, এবং পলিটিক্যাল প্রবলেম আপনারা যদি সমাধান করতে না পারেন আমাদেরকে এটা সুযোগ দিন, আমরা সমাধান করার চেষ্টা করি। এটা তো পথ না, আপনি তো পথ না। আপনি কি করে ওখানে মিলিটারি অপারেশন আপনি করবেন? এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রথমে যে বাঙালিদেরকে যারা মেরেছে এটা তো প্রথম তাদের তরফ থেকে হয়েছে। আপনি বাঙালিরা মরেছে সেখানে প্রথমে, তারপরে আপনি ওটাকে অস্বীকার করে আপনি অভিযোগটা তুলতেছেন যে না আপনারা সেনাবাহিনী তাদেরকে হত্যা করেছে, গুলি করেছে, হুইচ ইজ ট্রু। আপনি যেহেতু ওই পরিস্থিতি তৈরি করেছেন, ফলে পরিস্থিতি তৈরি হয়েছে সেরকম। এখন প্রত্যেকটা সব রাজনৈতিক ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে সহ্য করতে হবে অনেক কিছু। সহ্য যদি না করেন, দেখেন পাকিস্তানের সহ্য না করার ফলে কিন্তু দু টুকরা হয়ে গেছে, এবং ভারতের সহ্য না করার ফলে মণিপুর স্বাধীনতা ঘোষণা করেছে। ফলে এত সহজ মনে করেন না এটা। ফলে আমি মনে করি পলিটিক্যাল সলিউশনটা অলওয়েজ পেইনফুল, সময় লাগে, আস্থাটি করতে তৈরি করতে সময় লাগে, কিন্তু এর বাইরে আপনি যে মিলিটারি যে সলভ করবেন কোনো কিছু, এটা আমি মনে করি এটা আমাদের মতন একটা দেশ যেখানে দুর্বল, আমরা যেখানে এখন পর্যন্ত কি করি, এই যে একটা সরকার বানাইছি, এত দুর্বল একটা সরকার দিয়ে আমরা একটা বিপজ্জনক জায়গা আমরা ছেড়ে দিচ্ছি বাংলাদেশে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ প্রশ্নটা করব। আমি জানি না যে এতক্ষণের আলাপে আমাদের দর্শকেরা আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে গেলেন কিনা। আপনার কাছে জানতে চাইবো যে ঠিক এই অবস্থা থেকে প্রফেসর ইউনূসের সরকার থাকা অবস্থাতেও কি কি করলে এখনো উদ্ধার পাওয়া সম্ভব? আমি একটা কথা বাংলাদেশের জনগণকে খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছে, যে জনগণ ঘটিয়েছে, এবং এই ঘটনাটা ঘটাবার ক্ষেত্রে আমাদের সাধারণ সৈনিকদের অবদান অসমান। এবং এই যে মৈত্রী, ছাত্র ছাত্রী জনতা সৈনিক, এই মৈত্রীটা আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে। এই মৈত্রী যদি আমরা ধরে রাখতে পারি, পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাদেরকে সামনে এগিয়ে যাবার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বা ভুল পথ আমাদের নিতে পারবে। ডক্টর ইউনূস তার হয়তো বা ব্যর্থ হতে পারেন তিনি, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু ব্যর্থ হবে না। কারণ আমরা একটা নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য বাংলাদেশের গণঅভ্যুত্থানটা ঘটেছে। আমাদের তরুণদের মধ্যে অনেক সক্ষম নেতৃত্ব রয়েছে, অনেক বিচক্ষণ তরুণরা রয়েছে যারা এই বুঝতে পারছে যে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটেছে, তারা বুঝতে পারছে যে একটা সংকটের মধ্যে আমরা এগিয়েছি, তারা কিন্তু এই সংকটকে উত্তরণের জন্য তারা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমি মনে করি যে আমাদের মোটেও ভয় হবার, মোটেও আপনার কোনো দিক থেকে হতাশ হওয়ার কোনো কারণ আছে। আমরা যথেষ্ট এগিয়েছি। আমাদের যে প্রত্যাশা আমরা করেছিলাম ডক্টর ইউনূসের কাছ থেকে, আমাদের সেই প্রত্যাশাটা আমরা হতাশ হয়েছি বটে, কিন্তু আমরা মনে করি যে যদি এই সরকার এক্ষেত্রে ব্যর্থ হয়, তার মানে এমন নয় যে আমরা ব্যর্থ হব। আমরা একটা কোনো না কোনো পথ খুঁজে নেব, এবং আমরা ডেফিনেটলি এই গণঅভ্যুত্থানকে একটা বিজয়ী গণঅভ্যুত্থানের দিকে আমরা নিয়ে যাবো, আমরা যেতে পারবো। কারণ আমি তো বাংলাদেশে আছি নাকি, আপনি ওখান থেকে আছেন, আপনি টের পাচ্ছেন। আমি তো প্রতিদিনই কথা বলছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমি তো ভাইবটা টের পাচ্ছি, জনগণের যে উত্তাপটা, জনগণের যে আগ্রহ, তার যে অঙ্গীকার, তার যে ভবিষ্যতের দিকে তার যে একটা বাসনা,
খেয়াল করেন আমরা কি কোনোদিনও গঠনতন্ত্র যেটা তর্কের বিষয় হতে পারে এত বিপুল ভাবে, এটাকে আমরা আগে আন্দাজ করতে পেরেছি? আমার তো এটা আন্দাজ করতে পারি। ফলে জনগণ যেটা নিজেরা রাজনৈতিক জনগোষ্ঠী তারা নিজেদেরকে নতুন করে গঠন করবে, এই যে নতুন করে স্বপ্ন তারা দেখছে, তারা তাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলবে, তাদের অর্থনৈতিক বিকাশ হবে দ্রুত বেগে, তাদের কোনো বেকার থাকবে না, এই স্বপ্ন দেখতে জনগণ শুরু করেছে। এই স্বপ্নটা আমরা অবশ্যই, আমি মনে করি, এটা বাস্তবায়িত হবে। পৃথিবীর কোনো শক্তি নেই এটাকে আপনার ঠেকে দিতে পারে, এটা ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গেছে। জনগণের শক্তির উপর আমার 100 ভাগ আস্থা আছে, এবং আমরা তো যতক্ষণ পর্যন্ত মরি নেই, এখনো পর্যন্ত বেঁচে তো আছি, যতক্ষণ পর্যন্ত আছি আমরা এটা দিকে নিয়ে যাবো, যেভাবে হোক। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফরদ ভাই, আপনার এই আলোচনার জন্য। দীর্ঘ আলোচনা আমরা করলাম, আমরা এর পরেও আমরা আলোচনা করব, এবং আপনার দিক নির্দেশনা এবং আপনার বিশ্লেষণ আমাদের ভবিষ্যৎ রাজনীতিকে পথ দেখাবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা একটা জিনিস উচ্চারণ করি, আমার একটা স্লোগান, প্রিয় স্লোগান, আপনি নিশ্চয়ই জানেন, আমরা একসাথে বলি, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। খুব খুশি লাগবে নাকি যাতে আমার স্লোগান আপনি দেন, আমিও দিই। অবশ্যই আমাদের একই স্লোগান পুরনো, আজকে তো না, সে 1857 পর থেকে এই স্লোগান শুরু হয়েছিল। একজন উর্দু কবি, এবং তারপরে ভগৎ সিং থেকে আরম্ভ করে বাংলার এই পুরো হিন্দুস্তানের স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। মানে আসলে বাংলাদেশের এই লড়াইটা মূলত পুরো উপমহাদেশকে নেতৃত্ব দেবে। এটা যে খালি যে বাংলাদেশে হবে তা কিন্তু না, হবে হবে, এটা আমি মনে গভীরে আমি বিশ্বাস করি এটা, এবং আমরা কাজ করে যাব অবশ্যই। ঠিক আছে, প্রিয় দর্শক, শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন।